সমস্যা হলো গণতন্ত্র না থাকা। যে কোনো কারণেই হোক, গোটা রাজনীতিটা দুই তিনটা পরিবারের কাছে, আর শুধু পরিবার নয়, দুই তিনটা ব্যক্তির কাছে বন্দী হয়ে গিয়েছিল। সেই বন্দী দশা থেকে রাজনীতি এখনো পুরোপুরি মুক্তি পায় নাই। তো গণতন্ত্রের মুক্তি হয় নাই, দেশের উন্নতি হয়েছে। কিছু কিছু সংস্থা মনে করবে যে এদেরকে নির্বাচন করানো হবে, তারা নিবন্ধন পাবে, আর না হইলে নিবন্ধন পাবে না। যে স্বাধীনভাবে রাজনীতি করার রাস্তাটা ১/১১ পরে বন্ধ হয়ে গেছে। পিছন থেকে কে জানি কলকাঠি নাড়তেছে। কার সুবিধার জন্য এগুলো করা হচ্ছে জানি না। তবে হ্যাঁ, নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচনের যে ব্যবস্থাটা, এইটা দিন দিন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আমরা আজকে যেটা শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি যে এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, ক্যারিয়ারে আপনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, অনেকের সাথে কথা বলেছেন, অনেকে অনেক প্রশ্ন আপনাকে করেছে। বাট আপনার কাছে কি মনে হয় যে এই প্রশ্নটা যদি আমাকে সাংবাদিকরা বা মানুষ আমাকে করতো, এরকম কি প্রশ্ন আছে যেটা আপনি চান যে আপনার কাছে মানুষ করুক, সাংবাদিকরা করুক? যেটা আমি কখনো ভেবে দেখিনি যে সব দিনই তো আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। যে তো বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করেন বা আমরাও করি, যার কারণে আমি চিন্তা করে দেখিনি যে কোন প্রশ্নটা আমাকে করলে ভালো হতো। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে জানতে চাই, বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা কোথায়? সমস্যা হলো হিংসা, সমস্যা হলো একে অন্যর মানে ভালো দেখতে না পারা, সমস্যা হলো গণতন্ত্র না থাকা। যে কোনো কারণেই হোক, গোটা রাজনীতিটা দুই তিনটা পরিবারের কাছে, আর শুধু পরিবার নয়, দুই তিনটা ব্যক্তির কাছে বন্দী হয়ে গিয়েছিল। সেই বন্দী দশা থেকে রাজনীতি এখনো পুরোপুরি মুক্তি পায় নাই। যার কারণে মুক্ত মন নিয়ে, মুক্ত কথা বলে, মুক্ত চিন্তা করে রাজনীতি করা যাচ্ছে না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। এই যে ব্রিটেন, এখানে দুইটা বড় দল আছে, একটা কনজারভেটিভ, একটা হলো লেবার পার্টি। এই যে কনজারভেটিভ দল এবং লেবার পার্টির বাইরে অনেক দলে নির্বাচন করে। এবারও ৯৮টা রাজনৈতিক দল নির্বাচন করছে। তার মধ্যে ৫০টার মতো রাজনৈতিক দল একজন করে ক্যান্ডিডেট দিচ্ছে নির্বাচনে। তারপরও তারা সুযোগ পাইছে রাজনীতি করার জন্য। আমাদের এইখানে আপনার এই ১/১১ পরে এইখানে রাজনীতির যে নিবন্ধন, নির্বাচন, এগুলাকে এমন কঠিন করে ফেলছে যে যাদেরকে কিছু কিছু সংস্থা মনে করবে যে এদেরকে নির্বাচন করানো হবে, তারা নিবন্ধন পাবে, আর না হইলে নিবন্ধন পাবে না। যে স্বাধীনভাবে রাজনীতি করার রাস্তাটা ১/১১ পরে বন্ধ হয়ে গেছে। এটা যদিও শেখ হাসিনার সাথে আমাদের জোটে যাওয়ার অন্যতম কারণ ছিল নির্বাচনী সংস্কার, গণতন্ত্রের মুক্তি, কিন্তু গণতন্ত্রের মুক্তি হয় নাই, দেশের উন্নতি হয়েছে। বেকারত্ব দূর করার জন্য নানামুখী পরিকল্পনা, সেটাও হয় নাই। আপনার বেকারত্বের জন্য দূর করার যে এইখানে দেখা গেছে যে এই যে ধরনের দুর্নীতি, ঘুষ, কেলেঙ্কারি করে অনেকে চাকরি মাকরি নিচ্ছে, এরা কখনো তো সজ্জীবনযাপন করতে পারবে না। এটা যেমন আগে ছিল তেমনই থেকে গেল, তেমন একটা পরিবর্তন হলো না, বরঞ্চ বট বৃক্ষের মতো আগে শিকড় গজাইছে, এখন এটার ডালপালা নিয়ে একদম গোটা ময়দানই ডেকে ফেলছে। আপনি বলতে চাচ্ছেন যে ভোটের রাজনীতি এখন আর ১/১১ পরে বাংলাদেশে ছিল না বা এখন নাই? না, আমি এমন কথা আপনাকে বলিনি। ভোট তো হচ্ছেই, ভোটের রাজনীতি হচ্ছেই, মানে ভোট। হ্যাঁ, এটাও বলি নাই আপনাকে। না, আপনি বলেন। আমি এটাও বলি না। আমার জায়গা আমি আপনাকে বলছি যে গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চাটা হচ্ছে না। গণতন্ত্রের জন্য এটা স্বাধীন সার্বভৌম পার্লামেন্টের প্রয়োজন। স্বাধীন সার্বভৌম পার্লামেন্টটা গঠন করতে গেলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এইটা সরকারের দ্বারা একা ব্যাহত হচ্ছে তা নয়। সরকার, বিরোধী দল, নির্বাচন কমিশন, পিছন থেকে কে জানি কলকাঠি নাড়তেছে।
কার সুবিধার জন্য এগুলো করা হচ্ছে জানি না। তবে হ্যাঁ, নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচনের যে ব্যবস্থাটা এইটা দিন দিন এটা আপনি দেখেন, আজকে দেশের স্বাধীনতার বয়স আমরা অর্ধ শতাব্দী পার হয়ে গেল, অথচ একটা শক্তিশালী নির্বাচন কমিশন এখন পর্যন্ত হলো না। শক্তিশালী কোনো প্রতিষ্ঠানই নাই। আমাদের দুদক, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা আপনি বলেন, দুদক, তারা যখন দুর্নীতির ব্যাপারে সংবাদপত্রে বড় বড় সংবাদ আসে, তখন তারা চিঠি লেখেন, সম্পত্তি নিলাম করেন, আবার দুর্নীতিবাজদেরকে নিরাপদে, তাদের যারা সুবিধার লোক তাদেরকে নিরাপদে তারা দেশের বাইরে যাইতে দেন। দেশের এত হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল এই দুর্নীতি দমন কমিশনের, এইগুলা কি তারা যারা নাই তারা কি করে? আমি তো মনে করি এখন প্রথম দুর্নীতি দমন কমিশনে যারা আছে এদের সম্পদ কোথায় কি করছে এটা খোঁজ নেওয়ার জন্য মানুষ আশঙ্কা করতেছে যে তারাও এইগুলোর সাথে, দুর্নীতির সাথে অনেকেই জড়িত, দুই একজন তো ধরাও পড়েছে। তো এটাই আমি আপনাকে এটা বলতে চাচ্ছি না যে বিচার ব্যবস্থা, যে গণতান্ত্রিক ব্যবস্থা যদি দেশের মানে নিয়ন্ত্রিত ডেমোক্রেসি, কন্ট্রোল ডেমোক্রেসি যদি হয়, নিয়ন্ত্রিত গণতন্ত্র, তাহলে তো এইটাকে ঠিক গণতন্ত্র বলা যায় না। তো আমি এইটাই বলছিলাম আপনাকে যে এখন পর্যন্ত আমাদের এই সত্যিকারের গণতন্ত্র আমাদের দেশে নাই, এই জন্য রাজনীতি কঠিন হয়। আপনি একটা কথা সবসময় বলে থাকেন যে ধনী পরিবারের সন্তানরা রাষ্ট্র সংস্কারের কাজে না নামলে শৃঙ্খলা ফিরবে না। তো তাদের রাজপথে নামতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ কেন? না, আমি এভাবে বলি না, আমি অন্যভাবে বলি। আমি বলি যে যারা ত্যাগ স্বীকার করবে, এদের তো কিছু না থাকলে তো আর ত্যাগ হলো না, হবে না। হ্যাঁ, তো যাদের কিছু আছে সহায় সম্বল, তারা যদি অসহায় মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য রাস্তায় নামে, তো এটা আন্দোলন সফল হয়। তারা কেন তখন তারা ত্যাগ স্বীকার করে যে তারা বিলাসী জীবনযাপন ছিল, তারা ভালোভাবে জীবনযাপন করতে পারত, কিন্তু দেখা গেল যে তারা যখন রাস্তায় নামে তখন আন্দোলনটা বেগবান হয়, জোরালো হয়। তো এটাই আমি বলে থাকি যে এদের নামা উচিত। আপনি মানে এই যে আপনি যে কথাটা বলেন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন আপনি নিজেই। তো আমি এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনার এই রাজনৈতিক জীবনে আপনি ইসলামী রাজনীতি করেন, আলেমদের জন্য এবং ইসলামের জন্য অনেক বড় বড় আন্দোলন করেছেন, যে সময় হয়তো আমরা মানে হয়তো অনেক হয়নি। তো এই যে এগুলো সম্বন্ধে একটু বলবেন, এরকম মানে সাকসেসফুল কয়েকটা আন্দোলন, এবং যাদের জন্য করেছেন, যে ইসলাম মানে যে আলেমদের জন্য আপনি করেছেন, তারা আসলে আপনাকে ওই মূল্যায়নটুকু করেছে কিনা বা এখন করে কিনা? দেখুন, মূল্যায়নের তোয়াক্কা করিনি আমি কখনো। যখন মনে করেছি যে এইটা দেশের স্বার্থে, বিশেষ করে ইসলামের স্বার্থে এই কাজগুলো আমাদের করতে হবে, তখন আমরা করেছি। কখনো কখনো প্রায় সব কটা ইসলামিক দল আমরা একটা প্ল্যাটফর্মে আসছি। আবার দেখা গেছে যে 6 মাসের ভিতরেই আবার 36 টুকরা হয়ে গেছে। তার মূল কারণ হলো, দেখেন, ইসলাম তো একটা মহান আদর্শ। এখানে আদর্শ হলো যে আল্লাহর সাথে কারো শরিক না করা, আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, প্রভু, প্রতিপালক, এটা ঈমান রাখা, বিশ্বাস করা। এই বিশ্বাসটা জ্ঞানপূর্ণ বিশ্বাস হতে হবে, এটা অন্ধবিশ্বাস করলে চলবে না, জ্ঞানপূর্ণ বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, নবী। কোরআন আমাদের, রসুলের বিষয়ে আমরা একমত। কোরআন আল্লাহর কিতাব, এটাও একমত। আল্লাহ আমাদের প্রভু, এইটাও একমত। কিন্তু টেলিভিশনের বাসগুলো যদি আপনি দেখেন, তাহলে আলেমদের মধ্যে যে চিন্তাধারার ভিন্ন মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু চিন্তাধারার ভিন্নতায় এমন পর্যায়ে আসে যে যেই কয়েকজন আলেমের যে একটা দল তারা তৈরি করেন অনেক একটা জনগোষ্ঠীকে নিয়ে, তারা ছাড়া অন্যকে তারা কুফর, মুশরিক এই ধরনের ফতোয়া দিচ্ছেন। তাহলে আপনি বলেন যে ইসলামিক মুভমেন্ট করা
বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা কি সম্ভব? এটা তো যে আমরা তো ইসলামের যে নিয়মকানুনগুলা এটাকে তো আমরা খণ্ডবিখণ্ড করে দিচ্ছি। আমরা বলছি যে এইটা, আমি যদি বলি যে না এটা কোরআন হাদিসে আছে, আপনি বলছেন না নাই। কেমনে নাই বুঝলেন? যদি হাদিস দেখান আপনি যে আছে, বলে না এটা জাল হাদিস, এইটা নাই। এবং এখন প্রত্যেকেই তারা ওই যে সামাজিক যোগাযোগের কারণে মস্ত বড় স্কলার, এই স্কলারদের আপনার অপরিমাণদর্শী কথাবার্তায় মানে ইসলামের যে ঐক্যের সূচনা হতো এবং এটা লক্ষ্য স্থির হইত। মানুষকে যদি আপনি ইসলাম কি, ইসলাম যদি আল্লাহ মনোনীত ধর্ম হয়, তা আল্লাহ মনোনীত ধর্মে মানুষকে কিভাবে শান্তি দিবে, কিভাবে সামাজিক সুবিচার করবে, কিভাবে মানুষের সম্পদের সুসম্বন্টন হবে, কিভাবে মানুষের মধ্যে সাম্য বজায় থাকবে, এইগুলার ব্যাপারে যদি পূর্ণাঙ্গ একটা ইশতেহার আমরা তৈরি করতে না পারি এবং এই ইশতেহারকে ভিত্তি করে যদি আমরা অগ্রসর হইতে না পারি, তো মানুষের কাছে তো ওয়াজ চলছেই, মাটির নিচে গেলে কি হবে, মাটির উপরে থাকলে কি হবে, আসমানে কি আছে, এগুলো নিয়ে তো চলছেই। এগুলা রাজনীতির মাঠে এগুলা। বাংলাদেশের বিচার আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের বিচার বিভাগ কি স্বাধীন? দেখেন, বিচার বিভাগ নিয়ে কোনো দেশেই সহজে মন্তব্য করা হয় না। তবে বিচার বিভাগের যে দুর্দশা বিচার প্রার্থীদের বা সকলের মানে যারা আদালতে যান, খোঁজখবর রাখেন, এটা বলা যাবে না যে স্বাধীন তো আছে আর কাগজে কলমে, কিন্তু যারা রায় দিচ্ছেন মামলার, তারা রায়টা নিয়ে অনেকেই অনেক বিষয়েই হতবাক, বৈষম্যমূলক। তো আমরা এই ধরনের একটা বিচার ব্যবস্থার প্রত্যাশা করেছিলাম যে সেখানে আইন সকলের জন্য সমান হবে, ন্যায় বিচার পাবে। বাংলাদেশ স্বাধীন যে হলো, এই স্বাধীনতারও একটা ঘোষণা ছিল, কিন্তু এখন পর্যন্ত এটা হয়নি। আচ্ছা, শেখ এবং জিয়া পরিবারের বাইরে কি কেউ কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে, বা তরুণদের কেউ এরকম স্বপ্ন দেখতে পারে, এবং কারো ভেতরে এরকম সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? আপনি কি ব্রিটিশ পার্লামেন্টের কিছু কথা আপনাকে বলি, হাউস অফ কমনের এই যে নির্বাচন হলো, আপনারা যদি খোঁজখবর নেন আপনারা পাবেন, যিনি স্পিকার নির্বাচিত হবেন ওনাকে টানিয়া হেসরাইয়া নিয়ে ওনার চেয়ারে বসাইতে হয়। কেন টানিয়া হেসরাইয়া বসাইতে হয়? এক সময় রাজার বোধহয় চার্লস ফার্স্ট কি সেকেন্ড হবেন, সেই রাজা একই পার্লামেন্টের মানে 1 বছরের ভিতর 3 জন স্পিকারকে মৃত্যুদণ্ড দিয়েছিল। রাজার কাছে হাতের মুঠোয় সব কিছু ছিল, উনি যা ইচ্ছা তা করতে পারতেন। যখন পূর্ণাঙ্গ স্বাধীনতা তারা হাউস অফ কমন যেটা তাদের সংসদ নিল, তখন তারা ওই রেওয়াজ মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য বহাল রাখলো যে স্পিকার হলে উনি চেয়ারে যাবেন না, উনি না করবেন, ওনাকে টেনে নিয়ে বসাইতে হয়, যাতে তরুণ প্রজন্ম জানে যে এক সময় স্পিকার স্বাধীন রুলিং দিতে পারতেন না। আরেকটা কাজ করে তারা, যখন সংসদ শুরু হবে রাজার একজন প্রতিনিধি যাবেন, গেলে তারা তার মুখের উপর দরজা বন্ধ করে দিবে। কেন দিবে? ওই যে তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছিল রাজাকে, ব্রিটিশ পার্লামেন্ট, এইটা যাতে কেন নিশ্চয় প্রশ্ন করবে। আমি যদি এখন বলি রাজার প্রতিনিধি যাবে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ কমনে, সামনে গেলেই গেট বন্ধ করে দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না। তো এটা তো রাজতন্ত্র যেহেতু এখানে আছে, আপনি জানতে চাবেন কেন? যে এই কারণে। তো এখন দেখেন আমাদের 2 পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হবে কি না। বঙ্গবন্ধু পরিবারে তো উনি প্রধানমন্ত্রী হলেন, আর শেখ হাসিনা হলেন, মাঝখানে তো আর কেউ হলো না। আর জিয়াউর রহমান সাহেবের পরিবারে জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন, ওনার বেগম সাহেব প্রধানমন্ত্রী হলেন, আর তো কেউ হলো না। তবে হ্যাঁ, দীর্ঘ সময় তারা আর 2টা পরিবার আমাদের দেশের শক্তিশালী সরকার, যখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল তখন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন, সামরিক আইন প্রশাসকও ছিলেন, বা ডিপ্টি প্রশাসক থাকা অবস্থায় উনি অনেক শক্তিশালী রোল করছেন। তা আপনি বলছেন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে কেউ হবে কি না,
হবে, স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখতে পারে। পৃথিবীর স্বপ্ন এখন তো পৃথিবীটা সবাই দেখছে। আপনি দেখেন কীরকম পরিবর্তন। ফ্রান্স সবাই মনে করছিল এবার উগ্র ডানপন্থীরা আসবে, কিন্তু নির্বাচনে মানুষ যখন বুঝছে যে না, উগ্র ডানপন্থীদেরকে দিলে ফ্রান্সের ভবিষ্যৎ নাই, এইখানে যারা মুসলিমরা তো এটা মনেই করছে, যারা ফ্রান্সের সুচিন্তা করেন নাগরিকরা, তারা একটা বাম রাজনৈতিক দলকে প্রথম, সেকেন্ড করে দিচ্ছেন ম্যাক্রোর দলকে, থার্ড হয়েছে সেই উগ্রপন্থী দলটা, একে নির্বাচিত হতে দেয় নাই। তো এখন আমাদের দেশের তরুণরা, মেধাবী তরুণদেরকে আপনার রাজনৈতিক চর্চা করতে দেওয়া হচ্ছে না, এবং তরুণদের চরিত্র হনন করা হচ্ছে। যেমন ছাত্র সংগঠনগুলো, আশ্চর্য যে বিএনপিপন্থী ছাত্র সংগঠন যেটা, আর আওয়ামী লীগপন্থী ছাত্র সংগঠন, সেই দুইটা সংগঠনের কর্মীরা রাতারাতি গাড়ি বাড়ি আপনার বিয়ে করে বাচ্চা 4-5টা, তারপরে কেউ ছাত্র দলের সভাপতি, আবার ছাত্রলীগের যিনি সভাপতি সেক্রেটারি হন উনিও আলাউদ্দিনের প্রদীপ পেয়ে যান। তো ওদের নৈতিকতা বলতে তো এরাই তো আমাদের ভবিষ্যৎ, এদের নৈতিকতা বলতে আর কিছু কি থাকে? তো এখন যারা চিন্তাভাবনা করছেন তরুণরা যে এটা থেকে আমাদের বাইরে আসতে হবে, পরিবর্তন, সেই পরিবর্তন চাওয়ার মতো শক্তি আপনি মনে করেন যে এটা হবে না, তা নয়। এটাও মানে বিচ্ছিন্নভাবে এটার আলাপ আলোচনা এইটা শুরু হয়েছে বহুদিন থেকে। কি কাউকে দেখতে পান যারা এখন বর্তমানে তরুণরা? দেখেন, এটা দেখা যায় না, দেখা যায় না, বাইর হয়ে আসে, দেখার দরকার নেই। আমি তো অনেকের থেকে আওয়াজ শুনি, অনেকেই পরিবর্তন চায়, অনেকেই সুন্দর বাংলাদেশ চায়, শান্তির বাংলাদেশ চায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়, সাম্যের বাংলাদেশ চায়, সত্যিকারের ধর্মচর্চা চায়, সত্যিকারের ধর্মচর্চা চায়। তো এরা বিচ্ছিন্নভাবে চাচ্ছে, সংগঠিতভাবে নয়। কিন্তু ধীরে ধীরে এটা যখন সংগঠিত হবে, তখন যে রূপটা নিবে, এই খড়কুটার মতো বেসে যাবে যারা এই বাংলাদেশটাকে আপনার মাফিয়াদের হাতে তুলে দিচ্ছেন, বা মাফিয়া চক্র থেকে বাইরে হয়ে আসবে বাংলাদেশ, এটা আমি বিশ্বাস করি। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এনএসআই চিফ রেজ্জাকুল হায়দারকে নিয়ে আপনার একটি বিস্ফোরক মন্তব্য হচ্ছে যে সারা দেশে আলোড়ন সৃষ্টি, এটা নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হয়। সেই সময় প্রেক্ষাপটটা আসলে কী ছিল? প্রেক্ষাপট তো তখন বিভিন্ন জায়গায় বোমা হামলা হচ্ছিল, বিভিন্ন সমাবেশে হামলা হচ্ছিল। উনি তখন এনএসআই চিফ ছিলেন। তো আমাদের কাছে সে খবর ছিল, আমরা সত্যতাও যাচাই করেছিলাম, যে বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রীর যে গুলিস্তানের সমাবেশে আগস্ট মাসে যে হামলা হলো, যে হামলাকারীদের মধ্যে যারা অভিযুক্ত হলো বা হচ্ছে বা যারা করছে, এরা ফরকাতুল জিহাদের লোক বলে প্রচার পাওয়া গেল, এবং এদের সাথে ওনার বেশ যাতায়াত ছিল, ওরা যাইতে ওনার অফিসে আসা যাওয়া ছিল, বা তখন ওই যে বাংলা বা এরার উত্থান ঘটলো, এতে ওনার মদত ছিল বলে আমি বিশ্বাস করতাম। এবং আমার কাছে যে খবরগুলো ছিল, তখন দেখলাম যে ঝুঁকি নিয়ে হলেও এটা বলতে হবে। এটা কি ওই টাইমটাতে তো আপনি আওয়ামী লীগের সাথে ছিলেন না? না, এরপর আওয়ামী লীগ যেখানে এই টাইপের ইনফরমেশন বা এই কথা বলতে সাহস পায়নি, সেখানে আপনি বললেন। তো আওয়ামী লীগ আসলে এরপরে হচ্ছে যে এই কথাগুলো আপনি মানে কোন সাহসে ওই টাইম? দেখেন, কোন দিকে কি বললো না বললো এটা কিচ্ছু যায় আসে না। আমার যেটা বিবেকে যেটা বলতো আমি এটা বলতাম, এখনও বলার চেষ্টা করি। যারা আছে কি না আমি জানি না, 1996 ইংরেজি সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আমি পল্টনে সমাবেশ করে 200 জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলাম। এরা অনেকে আওয়ামী লীগের মন্ত্রীও ছিল, অনেক বড় বড় পুলিশ কর্মকর্তা ছিল, এমপি ছিল। তো এটা তখনও তো আমি সাহস করে এই কাজটা করেছি, এবং এটা সব জাতীয় পত্রিকায় এই খবরটা আসছিল। বিএনপির জোট ছেড়ে আসার পরে আপনাকে কি বিএনপি থেকে আর কখনো অনুরোধ করা বা আপনাকে জোটে টানা এই টাইপের কোনো অফার বা আসছে আপনার কাছে কখনো? দেখেন, ইসলামী ঐক্যজোটের সাথে থাকা অবস্থায় আমি সবসময় বলছি যে বিএনপি
ক্ষমতায় আসার পরে যেহেতু সরকারে নাই, অথচ সরকারের সাথে আমরা আছি, এটাই সবাই বলে। তো আমরা উচিত যে তাদের যে সরকার পরিচালনায় যে ভুলগুলা, এইটারই সমালোচনা করা বেশি উচিত। তো বিএনপি থেকে জোট ছেড়ে আসার এইটা আসার অনেকগুলা কারণ আছে, এবং মূল কারণ হইল তাদের যে প্রধান মিত্র, অন্য যে দলগুলোই তাদের সাথে থাকুক না কেন, এগুলা থেকে তারা প্রাধান্য দিত তাদের প্রধান মিত্র একটা ইসলামিক দল, যারা ইসলামিক দল নামেই পরিচিত, এবং তাদের বিভিন্ন হঠকারী কর্মকাণ্ডেই আমি বিরক্ত ছিলাম। যার কারণে আমি ওই প্রায়দলীয় জোট নামে ছিল তখন, এইটাও ইসলামিক ঐক্যজোট ভাঙ্গিয়ে আরও 2-1 টুকরা ছিল, সব মিলাইয়া চলে আসছিলাম। 2 নম্বর, আপনার নির্বাচন কমিশনের সাথে আমার খুব বাকবিতণ্ডা হয় ওই সময়, বিএনপি তখন ক্ষমতায়। তো 4 দলীয় জোটের পরামর্শ অনুযায়ী আমি ওইখানে কোনো কথা বলিনি। আমি আমাদের দলের পক্ষে যে কথাগুলো বলছিলাম আব্দুল আজিজ সাহেবকে, যে ওনার যে আচরণ এগুলা পক্ষপাতমূলক ছিল, এটা না করার জন্য, এটা নিয়ে এটাও নিউজ হয়েছে, এদিন সব টেলিভিশনে নিয়ে শিরোনাম ছিল ওনার সাথে আমার বাকবিতণ্ডার। তো সব মিলাইয়া ওখানে আমি ছিলাম না, আমরা ছেড়ে চলে আসছিলাম। আচ্ছা, এখানে আপনার হচ্ছে বিএনপির সাথে যখন জোট ছিল, এরপরে আপনার ওখান থেকে সরে এসে আওয়ামী লীগের সাথে জোট করলেন। তো জোট করার পরে, জোট যখন আপনি করেন একটা বড় দলের সাথে বা ক্ষমতাসীনদের সাথে, তো তখন তো সেখানে আপনার অনেকগুলো আশা থাকে যে সাধারণ মানুষের জন্য, যেই আশা নিয়ে আপনি রাজনীতি শুরু করছেন, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে, তো এরকম তো অনেক আশা আকাঙ্ক্ষা আপনার ভিতরে ছিল। তো আওয়ামী লীগের সাথে জোটে আসার পর সেই আশা আকাঙ্ক্ষাগুলো কি পূরণ করতে দেশের মানুষের জন্য কি আপনারা? দেখুন, আমরা তো ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা আমার ছিল না। আমি তখন টের পাচ্ছিলাম যেটা, যে আলেমদের বিষয়ে একটা নেতিবাচক প্রচার চলছে, সেই বোমাবাজি, বিভিন্ন বিষয় নিয়ে একটা কওমি মাদ্রাসাগুলা বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা, এটা চলছে আপনার পুরা বিএনপির আমলটাই। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও এগুলার একটা নমুনা আমরা দেখতে পেলাম। কিন্তু আওয়ামী লীগ আসার আগে অনেকগুলা বিষয় নিয়ে দফায় দফায়, আমি মহাজোটে যাওয়ার আগে এখনকার যিনি প্রধানমন্ত্রী, এই জোটের নেতা শেখ হাসিনা, ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে। এই কথাগুলোর মধ্যে তখন প্রাধান্য দিচ্ছিলাম আমি যে আলেমদের যে সম্মান, তাদের শিক্ষার একটা মান, একটা ডিগ্রির মানের জন্য তারা বহুদিন আন্দোলন করছিলেন, এটা আলেমদের কর্মসংস্থান এবং ভবিষ্যতে তাদের শিক্ষাকে এমন একটা ধারায় নিয়ে আসা যে যেখানে তারা বাংলাদেশের চাকরি বাকরি বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এটা তাদের শেখ হাসিনা নিজেও তিনি আগ্রহী ছিলেন। এই বিষয়ে অনেকগুলা প্রোগ্রাম প্রজেক্ট আমি করে দিয়েছিলাম, অনেকগুলা পরামর্শ ওনাকে দিয়েছিলাম। তো সব কিছু মেলাইয়া এটা দেখেন, প্রত্যাশা অনুসারে আমার জন্য আমার কখনো প্রত্যাশা ছিল না, আর যাদের জন্য করেছি বা এখনও করতে চাই, তাদেরকে একত্রে একটা দাবি দেওয়া করা, তাদের জন্য যে সুযোগ সুবিধার জন্য যে লড়াইটা আমার ছিল, তারা একটা পর্যায়ে যখন আওয়ামী লীগের থেকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করার জন্যে তারা আমার বিরুদ্ধেই মানে ব্যাপকভাবে তারা অনেকেই, সবাই নয়, এরা কারা ছিলেন? আলেমদের মধ্যেই যারা আমরা একসাথে আন্দোলন করছি, সব করছি, তাদেরও। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হইয়া যখন তারা এই সরকারের সাথে আসার সিদ্ধান্ত নিলেন, বা তারা 4 দলীয় জোটের সাথে থাকবেন না, কিংবা তারা আগে যে কাজগুলো করেছেন বা ভুল বুঝেছেন এটা থেকে তারা প্রত্যাবর্তন করলেন, তখনও তাদের মধ্যে কোনো আমি যেটা লক্ষ্য করেছি যে তাদের যে বিশাল আলেমদের এই প্ল্যাটফর্মের জন্য তারা সম্মানজনক কিছু সরকার থেকে আদায় করা, তা না করে বিভিন্ন আলেম ওলামারা আসতেন,
প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট করে আসলে তাদের নিজের মাদ্রাসার জন্য জমি, ফান্ড, মানে গোটা এই 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 যে আলেমদের জন্য তাদের মধ্যে যৌক্তিক কোনো পরামর্শ তারা সরকারকে দেন নাই। ধরেন আমি উদাহরণ দিই আপনাকে, যে যখন হেফাজতে ইসলামের সাথে সরকারের যে আপনার এই মে মাসের শাপলা চত্বরের সমাবেশ নিয়ে যে বিরোধটা হলো, পরবর্তীতে যখন তারা আবার আপোষ করলেন, বিরোধের সময় কি পরিমাণ নিন্দাবাদ, আর আপোষের সময় তারা আপনার মাদার অফ কওমি বলে এটা দেখার মতো ছিল, আখ্যায়িত করলেন। এটা নিয়ে সাধারণ মানুষের ভেতরে তার মানে হইল খুব কি, কিছু হয়েছে। তাদের চিন্তাধারাটা খুব দ্রুত পরিবর্তন হয়, হ্যাঁ, স্থিতিশীল নয়, অথচ তারা আলেম, তারা সম্মান পাওয়ার উপযুক্ত। তো এগুলো আমি বলবো যে যে সরকারকে আমি একা দোষারোপ করব না। যদি আমরা ইসলামিক সেক্টরের আলেমদের সাথেই তো আমার রাজনীতিটা ছিল সবসময়, তাদের সাথে বা আমরা একত্রে বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে হয়তো আমরা এই সরকারের সহযোগিতায় আলেমদের বিষয়ে আরও বড় কিছু করা যেত। আপনার শৈশব এবং শিক্ষা জীবন সম্পর্কে যদি আমাদেরকে ছোট্ট করে একটু কিছু বলতেন। এইটা তো আমি বোধহয় একাধিকবার আপনার সাথে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে, যে শৈশবে আমার জন্ম হয়েছে 1956 সালের জানুয়ারি মাসে। এটা আমাদের গ্রামের বাড়ি, তখন মৌলভীবাজার মহকুমা ছিল, তো সেই গ্রামে আমার জন্ম। ও গ্রামে 4-5 বছর যখন আমার বয়স, তখন আমাকে ভর্তি করা হয় মৌলভীবাজার কিন্ডারগার্টেন স্কুলে, একটাই ছিল সেই স্কুলে। মৌলভীবাজার শহর থেকে গ্রামের বাড়ির দূরত্ব ছিল প্রায় 4 মাইলের মতো এই সময়, যার কারণে তখন রাস্তাঘাটে তো পাকা রাস্তা ছিল না, আচ্ছা, কাঁচা রাস্তা ছিল, বৃষ্টি আসতে রিক্সা ঠিক মতো চলতো না। তো এইগুলা বিবেচনা করে আমরা 2 বোন 2 ভাই, আমি তৃতীয় সন্তান, 2 বোন আমার বড়। তো আমার সব বড় বোন যিনি, উনি মৌলভীবাজার আলী আমজাদ জুবলি গার্লস হাই স্কুলে উনি ভর্তি হয়েছিলেন ওইখানে। তখন ওনাদেরকে মহিলা হোস্টেল ছিল স্কুলের, এই হোস্টেলে একদম ছোটোবেলায় এখানে আসছিল। আর যখন আমি স্কুলে ভর্তি হলাম, তার অল্প দিন পরেই বা ওই সময়ই মৌলভীবাজার শহরের একটা বাড়ি আমাদের আগের থেকেই ছিল এখানে, এটা বাড়ি কিনা বাড়ি। তো ওই বাড়িতে চলে আসলাম আর কি আমরা। তো ওখানে বন্ধের সময় যেতাম গ্রামের বাড়ি। তো মৌলভীবাজার এই কিন্ডারগার্টেন স্কুলে পড়াকালীন সময় আমার বড় বোনই খুব অল্প বয়সে এনার বিয়ে হয়ে, দুলাভাই থাকছেন নারায়ণগঞ্জ। তো এই বোন নারায়ণগঞ্জ আসার মানে খুব বায়না ধরলেন যে আমি ওনার সাথে আসতে হবে। তখন পরিবার থেকে সিদ্ধান্ত হলো যে নারায়ণগঞ্জ একটা স্কুলে আমি যাতে ভর্তি করি। আচ্ছা, তখন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল, এইটা তখন জিন্না অ্যাভিনিউ, এখন এটা বঙ্গবন্ধু এভিনিউ, স্কুলটা এখনও আছে। এসএসসির পরে লন্ডন গিয়ে, এটা তো শৈশব এই পর্যন্তই চলে। লন্ডনের আপনার যে একটা বিলাসী জীবন ছিল, সেই বিলাসী জীবনটা ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে আসলেন, এবং যেই উদ্দেশ্যে আসছেন, আসলে আপনার এই উদ্দেশ্যটা সফল কতটুকু হয়েছেন আপনার কাছে কি মনে হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। দেখেন, আমি একটু ছোটোবেলা থেকে এই রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতাম। জি, যখন লন্ডনে ছিলাম তখন সক্রিয় হয়ে গেলাম এই একটু ইসলামিক ভাবধারায় একটা যুব সংগঠন এখানে প্রতিষ্ঠা হলো 1974-এ। ওইটার আমি প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারির দায়িত্ব নিয়েছিলাম। ওখান থেকে আপনার পরবর্তীতে মুসলিম স্টুডেন্ট মুভমেন্টে গেলাম,
বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাইলাম। তো ইসলাম সম্বন্ধে আমার আগ্রহ সবসময় বেশি ছিল। তো বাংলাদেশে যখন অনেক বছর পরে টানা দেশে আসলাম, দেশে আসার পর এই বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে গিয়ে তখন ওই যে আপনার সুবিধা বঞ্চিত শিশুরা, তখন খুব বেশি শত শত শিশু ওখানে তারা রাত্রে আশ্রয় নিত, মসজিদ থেকে ধরে পিটাইয়া তারাইয়া দেওয়া হইতো, স্টেডিয়াম, মসজিদের বারিন্দা, এগুলাকে নিয়ে প্রথম আমার খুব আগ্রহ হয় যে এদের জন্য কিছু করা যায় কিনা। আমি ওদের জন্য কাজ করা শুরু করি। পরবর্তীতে অনেকে পরামর্শ দিল যে একটা এনজিও করে কিছু ভালো অর্থের সুযোগ হবে, তৈরি এদের একটু সেবা। কিন্তু এনজিওর প্রতি আমার আগ্রহ ছিল না, কিন্তু যারা এনজিও করেছেন বেশিরভাগ দেখতাম আমি তখন যে বেশ বিলাসী জীবনযাপনে এরা অভ্যস্ত। মানে বাইরে থেকে টাকা পয়সা এনে, হ্যাঁ, ওই টাকাগুলা যদি একটু খুলে বলতেন ওই টাইমটা। যেমন ধরেন আপনার তখন খ্রিস্টান মিশনারিরা খুব তৎপরতা চালাইছিল বাংলাদেশে। তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং ভাড়া করে ওই সমস্ত সুবিধা বঞ্চিত শিশুদেরকে তারা নিয়ে লালন পালন করত। এমনও শোনা যাইত যে এরা উল্লেখযোগ্য পরিমাণ শিশু খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে, বাধ্য হচ্ছে বা বাধ্য কেন বলবো আমি, আপনি যদি এই ছোটো শিশুগুলাকে মসজিদগুলোর সামনে তারা অবহেলায় দিন কাটায়, এত মুসল্লিরা নামাজ পড়ে বাইর হন, তাদের কাপড়ে হাত দিলে কাপড় ময়লা হয়ে যাবে, তাদের দেখে কপাল খুঁজ করেন, ঘৃণা করেন, তখন যদি কেউ তাদের ভালোবাসে, আদর করে, এই ঘৃণাটাও ধরে নেন আপনি, বেশিরভাগ লোকই দেখতাম যারা মসজিদে আসেন, এই শিশুগুলো ওই মসজিদের পানির অভাবে তারা মসজিদের রজুখানার পানি খাইতো। অবশ্য কিছু কিছু বিষয় ছিল, এই পানি টানি খাওয়ার সুযোগে কিছু চোরও আসতো, মসজিদের কল টল করে নিয়ে যেত। এর জন্য মসজিদ যে যারা পরিচালনা করত এরা তো এদের প্রতি একটু বিরক্ত ছিল এবং ওদের সাথে খুব দুর্ব্যবহার করত। আর মুসল্লিদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি নামাজ পড়ে যাইতেন তারা, কিন্তু এই শিশুগুলোর প্রতি দয়ার চোখে তাকাতেন না, ভালোবাসার চোখে তাকাতেন না। তো এইগুলো আমার কাছে অনেক সময় খুব খারাপ লাগলো। তখন এর ভিতরে বাংলাদেশে আমরা ইয়াং মুসলিম সোসাইটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। তখন বায়তুল মোকাররম মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন, ওনার নাম ছিল কারি আহমদুল্লাহ আশরাফ। উনি খুব সম্মানিত এবং খুব একজন মানবদরদী মানুষ ছিলেন। উনি আপনি মরহুম হাফিজুর রহমতুল্লাহ আলাহির বড় ছেলে, পরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উনি সভাপতি হয়েছিলেন। তা আমি মসজিদে আসা যাওয়ার সুবাদে ওনার সাথে, তখন আমি পূর্বানী হোটেলে থাকতাম, ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হলো। আপনি দেশের বাইরে থেকে এসে ঢাকায় হোটেলে থেকে তারপর হ্যাঁ, পূর্বানী হোটেলে এসে উঠছিলাম। তো ওনার সাথে একটা ভালো হৃদ্যতা হয়ে গিয়েছিল। আমরা পরামর্শ করলাম যে বায়তুল মোকাররম অনেক মুসল্লি আছে যে তারা এই অবহেলিত বাচ্চাগুলোর প্রতি খেয়াল রাখেন, দরিদ্র মানুষের প্রতি তারা একটু সহায়তা করতে চান। তো আমরা যদি বায়তুল মোকাররম মসজিদটাকে কাজে লাগাইতে পারি এই মানুষগুলোর জন্য, এটা খুব উপকার হবে, ভালো হবে। এইটা মনে করে এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মুসল্লি কমিটি, তখন জাতীয় মসজিদ নামকরণ করা হয় নাই, কেন আনুষ্ঠানিকভাবে বায়তুল মোকাররম তখন জাতীয় মসজিদ হয় নাই, এটা 1981 সাল। এই তখন থেকে এই বাচ্চাগুলোর সাথেই প্রথম আমি একাত্ম হয়ে যাই। ওদের জন্য বাড়ি ভাড়া নেওয়া বা আমাদের নিজের পড়তে, আমারও তখন এদের কারণেই একটু যে দেখলাম যে আরও যদি পূর্বানী হোটেলের মতো জায়গায় না থেকে কোনো বাসা টাসা ভাড়া করে থাকি, তাহলে এই বাচ্চাগুলোর জন্য হয়তো কিছু করতে পারবো।
এই ভাবনায় ইয়াং মুসলিম সোসাইটিতে তখন বেশ শিক্ষিত তরুণ যুবকরা এসে তারা ভিড় করলেন, এরা সংগঠিত হলো এবং প্রত্যেকেই আমরা তখন ওই ঢাকার আশপাশের বস্তিগুলায় এগুলায় যারা গরিব মানুষ, কিন্তু আগে এখন তো আপনার এইগুলা কল্পনাও করা যায় না যে মানুষের কি দুরবস্থাটা ওই সময় ছিল। এই যে অনেক দেখা যাইত যে কমলাপুর রেল স্টেশনে তার আশপাশের বস্তিগুলায় শত শত মহিলারা আপনার একটা কাপড় ভিজা রেখে তারা শুকাচ্ছেন রৌদ্রে, আঁচলটা এইভাবে ধরে দিয়ে, এভাবে অনেক লোক রাত্রে এসে এখানে শুইত আশ্রয় না পেয়ে, ঘুমাবার জায়গা না পেয়ে। এদের পরনের একটা লুঙ্গি ছিঁড়া, জোড়াতালি দেওয়া। এদের মধ্যে কিছু কিছু শিক্ষিত মানুষও ছিল, গ্রাম থেকে এসে ঢাকায় চাকরি সন্ধান করে চাকরি টাকরি না পেয়ে এভাবে জীবনযাপন করতো। আমরা প্রথম এই লোকগুলোকে নিয়ে কাজ শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা। এরপরে কিছু আলেম ওলামার সাথে পরিচয় হলো বিভিন্ন জায়গায়। যেহেতু বাইতুল মোকাররম মসজিদে আমার একটু যাওয়া আসা বা মুসল্লি কমিটি করার সুবাদে বেশ কিছু বিখ্যাত আলেমের সাথে পরিচয় হলো বাংলাদেশের। তখন সবাই মিলে, এর ভিতরে আমার দেশের বাইরে যাওয়া আসা ছিল, তো মিলে আমরা একটা পরামর্শ করলাম যে রাজনীতির একটা মঞ্চ আমাদের থাকা দরকার। তখন বেশিরভাগ ইসলামপন্থী দল, এদের প্রতি মানুষের একটা আস্থা গিয়েছিল আপনার এই লিবারেশনকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধের সময় তারা বেশিরভাগ ইসলামিক দলগুলা, বেশিরভাগ কি অলমোস্ট যখন যে রাজনৈতিক দলগুলা তখন ছিল, তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি। আর বিশেষ দুই একটা দল, খুব সংগঠিত একটা ইসলামিক দল। আমি জানতে চাই যে এই ইসলামিক দলগুলো ওই টাইমটাতে সমর্থন করেননি, তারা কি বিরোধিতা করেছিলেন? বিরোধিতা, সমর্থন না করাই তো বিরোধিতা। একটা হচ্ছে যে সমর্থন না করা বিরোধিতা। এবং বেশিরভাগ ইসলামিক দলগুলাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছেন। আচ্ছা, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এরকম কয়েকজনের নাম না, আমার তো নাম বলার প্রয়োজন নেই, আপনি সাংবাদিক মানুষ, আপনি খোঁজ নেবেন তখন ঠিক আছে, কারা কারা এই কাজগুলো করেছেন। তবে একটা রাজনৈতিক দলের উপরে দেশের মানুষ ক্ষুব্ধ ছিল, তারা যে শুধু বিরোধিতা করেছেন তা নয়, তখন রাজনৈতিক কারণে অনেকেই পাকিস্তানকে সমর্থন করেছেন। কিন্তু এরা আপনার নিজেরা তাদের ছাত্র সংগঠন দিয়ে এটা বাহিনী তৈরি করে, বদর বাহিনী নাম দিয়ে তারা সরাসরি পাকিস্তান আর্মির সহায়তায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা যুদ্ধেই লিপ্ত হয়েছিল, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা, এদের তালিকা করে ওদেরকে নিজেরা অনেককে হত্যা করেছেন বলে অভিযোগ আছে। এবং পাক সেনাদেরকেও তারা এই মানুষগুলোকে হত্যা করার জন্যে সহযোগিতা করেছেন, এই অভিযোগটা আছে। এই সমস্ত কারণে দেশ স্বাধীন হওয়ার পরে মানুষ ইসলামিক দলগুলোর প্রতি খুব ক্ষুব্ধ ছিল। কিন্তু এর জন্য যে তারা সব আলেমোলামাকে দায়ী করেছেন তা নয়, কিন্তু সব আলেমোলামারাই একটু চুপ হয়ে গিয়েছিলেন, তারা রাস্তায় নামতে পারছিলেন বা নামেননি। তো ওই সময়টা খুব একটা, যখন আওয়ামী লীগ সরকার তো ছিল, আওয়ামী লীগ সরকারের পরেও জিয়াউর রহমান সাহেবের সরকারের সময়ও এই আলেমোলামাদের মধ্যে একটা ভাব ছিল এমন যে, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, যে সরওয়ার্দী উদ্যানে এখানে একটা বিশাল সিরাত সম্মেলন হয়েছিল। এই সিরাত সম্মেলনে অনেক আলেমরাই এখানে যোগদান করেছিলেন। আর অনেক দিন কোনো আলেমোলামাদের মাঠে কোনো সাড়া না থাকার কারণে এই সম্মেলনে বহু লোক উপস্থিত ছিল। এইখানে তারা জেনারেল তোয়াব, বিমান বাহিনীর যিনি চিফ ছিলেন, ও শোনা যাইত উনি একটু ইসলামের দিকে ওনার টান আছে এবং ইসলামিক লোকগুলোর সাথে যোগাযোগ রাখেন বা করতে চান। ওনাকে প্রধান অতিথি করে এই সম্মেলনে
আনা হয়েছিল, কিন্তু ওই সম্মেলনের পরেই ওনাকে চাকরিচ্যুত করা হয় জিয়াউর রহমান সাহেবের সরকার। আচ্ছা আচ্ছা। তখন আলেমরা আবার নার্ভাস হয়ে গিয়েছিলেন। তো ওই সময় এই যে তরুণদেরকে আমি সংগঠিত করেছিলাম, তাদেরকে নিয়ে আমরা মাঠে কাজ করেছি, ও দেশের বিখ্যাত আলেমদেরকে নিয়ে সভা সমাবেশ। তখন একটা প্রশ্ন হলো যে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করব, তবে সব কটা ইসলামিক দলকে ইনভাইট করা হবে। এখানের মধ্যে বেশিরভাগ এখানে ছিলেন আমাদের সিলেটের মৌলানা মশিউর রহমান সাদি সাহেব, খুব বিখ্যাত একজন আলেম ছিলেন। তারপরে আরেকজন ছিলেন মকলেজুর রহমান সাহেব, আপনারা চিনতে পারেন, কয়দিন আগে যে ইন্তেকাল করলেন এই তফজ্জুল হক সাহেব, সিলেটের, ওনার মামা হইতেন ওনার। তারপরে এই ময়মনসিংহের মৌলানা আরফের রব্বানী সাহেব, এরপরে মৌলানা ফজলুর রহমান সাহেব, গফরগাঁওয়ের মৌলানা বোরানুদ্দিন সাহেব, এরা খুব প্রবীণ আলেম ছিলেন। এবং সকলে মিলে তখন সিদ্ধান্ত হলো যে একটা সংগঠন করবেন। তো প্রথম আশরাফ আলী ধানমণ্ডলী করে একজন ভদ্রলোক ছিলেন, উনিও আইসা তখন আলোচনা করছিলেন যে একটা রাজনৈতিক দল করার জন্য। তো এই অবস্থায় আমরা যে দলটা প্রথম প্রতিষ্ঠা করলাম, এটারও আমি প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ছিলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন। তো বাংলাদেশ ইসলামী আন্দোলনে একজন মুক্তিযোদ্ধাকে চিন্তা করা হলো যে ওনাকে আমরা সভাপতি করব, আর আলেম ওলামারা এখানে থাকবেন। তো এখানে সহসভাপতি ছিলেন প্রিন্সিপাল রইসুদ্দিন সাহেব জামালপুরের, তারপরে মৌলানা খলিলুর রহমান সাহেব, উনি শেরে বাংলা একে ফজল হক সাহেবের মেয়ের আইসি বেগমের হাজব্যান্ড, খুব নাম করা ইসলামিক স্কলার ছিলেন। আর ওই তদানীন্তন ইস্ট পাকিস্তানের তিনি ট্যাক্সপোর্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ভাই আমি যতদিন পর্যন্ত আপনাকে চিনি, আপনি প্রচণ্ড ব্যস্ত থাকেন সব সময়, আপনার রাতে ঘুমানো খুব কম। এত ব্যস্ততার ভিতরে নিজেকে কি সময় দেন এবং ফ্যামিলিকে সময় দিতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। ফ্যামিলির সাথে আমার যোগাযোগ তো কখনো বিচ্ছিন্ন হয় নাই, সবসময় সময় দেই। তবে ফ্যামিলি বলতে ছেলে মেয়ে তো ধরেন, ছেলে কানাডা থাকে, ওইখানে সবসময় যাওয়া যায় না। 2টা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, ওদের সাথে সময় যোগাযোগ যতটুকু পারি আর কি, এইটা দেই। নিজের অবসর সময় কি করতে পছন্দ করেন? অবসর সময় আমি একটু ওই যে পশু পাখির দিকে আমার শখ। ওদের ওইটা আমার বাড়িতে কিছু পশু পাখি আমি পালন করি, যাই আমি দেখি। আপনি একজন সাধারণ মানুষ হিসাবে ভালো ছিলেন, নাকি এখন একজন রাজনীতিবিদ হিসাবে ভালো আছেন? আপনার কাছে কী মনে হয়? দেখেন, এইটা আমি তো নিজেরটা নিজে মূল্যায়ন করতে পারবো না, তবে আমি অসাধারণ মানুষ তো নয়, আমি সবসময় সাধারণ মানুষ, তো অবশ্যই, এবং এখনও সাধারণ আছি, এবং এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কী? দেখেন, বর্তমান প্রধানমন্ত্রী উনি তো স্বাধীন পররাষ্ট্রনীতির চর্চা করেন, এবং উনি বর্তমান বিশ্বে একজন পরিপক্ক নেতা আমি মনে করি। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, অনেক বড় দেশ, আমাদের স্বাধীনতার সময় তারা অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে, কিন্তু একটু বেশি গেসা মনে হচ্ছে, যেটা আমার মনে হয় এইটা আমাদের ন্যায্য হিস্সা, এই 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 ভিত্তিতে আমাদের তাদের সাথে সম্পর্কটা আরও সুসংগঠিত হোক, কিন্তু আমাদের হিস্সা ছেড়ে নয়, এবং একতরফাভাবে কিছু দিয়ে নয়। আর আমি তো এমনি মনে করি, যেমন দেখেন উনি ভারত গেছেন আমাদের প্রধানমন্ত্রী, আবার চীন সফরে গেছেন, এরভাবে বিশ্ব রাজনীতির মধ্যে ওনার একটা পরিচিতি হয়ে উঠছে এবং চর্চা করেন। কিন্তু বাংলাদেশে দেখেন আমাদের হাজার হাজার ছেলেরা বেকার, সেই জায়গার মধ্যে অনেক বিদেশিরা আমাদের দেশে চাকরি করে, এরা খুব বড়
যে এটা টেকনিশিয়ান বা বৈজ্ঞানিক বা আমাদের মানে অন্যান্য সেক্টরে যেটা আমাদের দেশে নাই তারা সহযোগিতা করছেন তা না, এগুলো এখন প্রচার হচ্ছে, শোনা যাচ্ছে। তো এই ব্যাপারে আমার মনে হয় আরও সরকার সংযত হতে হবে যে দেশে যেটা যে লোকগুলা যে তারা যে সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ, ওই বিশেষজ্ঞ বাইর থেকে এইখানে আমদানি না করা। রাজনীতিতে সততা, ন্যায় বিচার কতটুকু গুরুত্ব? সেটা তো আপনি বলেই দিয়েছেন, এটাই তো গুরুত্ব। তো কতটুকু কি, এটাই তো শুনল না গুরুত্ব, তো তাই সততার, ন্যায় বিচারের। সেটা কি আছে বর্তমান রাজনীতিতে? দেখেন এটা তো নিশ্চয় আছে, নিশ্চয় আছে, কিন্তু ও শাসকদের মধ্যে পরিমাণ কি খুবই কম আপনার কাছে কি মনে হয়? আমি পরিমাণ তো এখন আপনি আমাদের যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলা যারা দেশকে এখন শাসন করছেন বা শাসন যারা আবার দেশ শাসনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সরকারে যাবেন বলে যারা বিশ্বাস করছেন, তাদের উভয়ের মধ্যেই এটা নৈতিকতার দিন দিন যেন একটু সংকট পড়ছে। তবে তাদের মধ্যেও আপনার অনেক ব্যক্তি আছেন যে তারা এখনও অত্যন্ত নীতি নৈতিকতা বজায় রেখে চলেন, নিজের প্রতি তাদের এখনও সেই চিন্তা আছে যে এই আমার রাজনীতিটা ছিল মানুষের জন্যে, আমরা মানুষের জন্যই কাজ করব বা করি। এবং বহু প্রবীণ রাজনীতিবিদরা এখনও আছেন, তরুণদের মধ্যেও আছে। তবে বড় বড় রাজনৈতিক দলগুলোয় যেভাবে ধনী হওয়ার প্রতিযোগিতা, সম্পদ আয়ত্তানার প্রতিযোগিতা, লোভ বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এগুলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নৈতিকতা। তবে রাজনীতির মধ্যে নৈতিকতা একদম চলে গেছে তা না। রাজনীতিতে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল গোটা দেখেন, রাজনৈতিক ক্যারিয়ারে? আমি সবসময় চাইতাম যে মানুষের মধ্যে যে বৈষম্য এইটা কমে আসুক। এটা দিয়ে শুরু করেছি। সে মানে এখন তো নিজের যে সামনে যে বয়স, সেইটা এই জন্য আমি এই আশা নিয়েই বড় বড় দলগুলোর সাথে খেয়েছি। কিন্তু বৈষম্য কমিয়ে আনার পক্ষে বা বলেন সবাই, নির্বাচনী ইশতেহারও বলেন, কিন্তু যারাই যখন ক্ষমতায় আসেন বৈষম্য আরও বেড়ে যায়। দিন দিন নতুন নতুন কোটিপতিদের জন্ম হয়। দেখা গেছে যে গরিব মানুষ যারা, এমনি আপনি দেখতে পারবেন এখন জীবনযাত্রার মান মানুষের অনেক উন্নতি লাভ করেছে, কিন্তু শান্তি, সম্মান আর সম্পদ এগুলার বৈষম্য বিরাট আকার ধারণ করে। রাজনীতিতে আপনার সর্বদা সাফল্য কি বলে বলেন? কি রাজনীতি কোনে সাফল্য তো দেখেন, যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম পিছন দিকে তাকাইলে সেই মাইল পোস্ট এখনো দেখতে পারি। আর যেখানে গিয়ে পৌঁছবো ওইটা দেখা যাচ্ছে না দূরবীন দিয়েও। তাহলে কি বলবো আপনাকে সাফল্যের কথা? একটা যে কোনো একটা বিষয় যদি বলতেন যে এটা আমার সবচেয়ে বড় সাফল্য ছিল। আমি মনে করি যে যদি সাফল্যের কথাই বলেন, যা আমি এখনো আমি চিন্তা করি, স্বপ্ন দেখি, আশা ছাড়ি নেই, এটাই আমার সাফল্য আমি মনে করি। আপনি কি মনে করেন মৌলবাদ এবং সন্ত্রাসবাদ একটি হুমকি? তা তো বটেই, এভাবে তা তো বটেই। আপনার পৃথিবীর সব জায়গায় মৌলবাদ বলতে যা বোঝায় আর কি, এটার ব্যাখ্যা আছে দুই রকমের। মৌলবাদ বলতে যদি হয় যে আপনার ধর্মকে আপনি পুরাপুরি মানিয়ে চলেন, এটা তো হুমকির প্রশ্নই ওঠে না। আর মৌলবাদ বলতে যদি এইটা বোঝা যায় যে আপনি অন্য ধর্মকে হিংসা করেন, ওদের বিরুদ্ধে বিদ্বেষ রটান, ঘৃণা করেন। মাঝখানে আরেকটা কথা বলে রাখি যে ধর্ম এবং রাজনীতি দুইটা একসাথে চলতে পারে কিনা, আপনি পুরো জিনিসটা বল। দেখেন, ধর্ম এবং রাজনীতি একটাকে ছাড়া আর একটা চলতে পারে না।
এখনও কি আপনি দেখেন পৃথিবীর কোথায়ও আপনি পাবেন কি যে ধর্ম ছাড়া রাজনীতি চলছে, আর রাজনীতি ধর্ম ছাড়া চলছে। তবে হ্যাঁ, রাজনীতির নিয়ন্ত্রণে যাতে ধর্ম জানায়, ধর্মের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে যাতে রাজনীতি না যায়, তাহলে রাজনীতিটা সুন্দর থাকবে। আচ্ছা, অনেকে এটা বলে থাকেন, অনেক রাজনীতিবিদ যারা বলেন যে ধর্মের জায়গায় রাজনীতির জায়গায়, এটা আসলে জায়গায় তো তারা রাখতে পারছেন না। কেন পারছেন না? কেন? দুইটা এক জায়গার জিনিস দুই জায়গায় রাখবেন কেমনে? দুটা জানেন? দুটো এক জায়গার জিনিস দুটা আলাদা রাখবেন কিভাবে? মানে তারা বলতেছেন ধর্মের জায়গায় রাজনীতির না, জায়গায়। এটা কিভাবে আপনি চর্চাটা কিভাবে করবেন? ধর্ম ও দেখেন, একটা দেশের শিক্ষা, সংস্কৃতি সব কিছুর মধ্যে ধর্মের একটা অংশগ্রহণ আছে বা ধর্মের একটা প্রভাব আছে। তো আপনি এখন রাজনীতির জায়গায় করবেন, তাহলে যারা এটা বলেন আর কি যে একদম ধর্মবিহীন রাজনীতি করবেন, তারা এটাই চান। এটা চান দেখেই তো সমস্যাটা তৈরি হয়। যে না তারা ধর্ম মানেন না, তারা ধর্ম মানেন না, দুইটার কোনোটাই না। দেখা গেছে যে জনতার সামনে আসার সময় কখনো কখনো টুপি পরেন তারা, অথচ অন্য সময় টুপি পরেন না। তাহলে কি বোঝা গেল? যে জনতার সামনে আসার জন্য তারা ওমরা করেন, অনেক সময় তারা যে মক্কায় গিয়ে হজে যাওয়ার ওমরা করার বিরোধিতা করেন। তাহলে তো তাদের কথা এবং কাজে মিল নাই। তো পৃথিবীর কোনো দেশ নাই যেখানে একদম ধর্মহীন একটা সমাজ ব্যবস্থা আছে। আমরা যেটা জানতাম যে সোভিয়েত রাশিয়া, চীন, এগুলা, এখানে কি রাজনীতি থেকে ধর্মকে দূর করে দেওয়ার জন্য রাষ্ট্র থেকে ধর্ম দূর করার চেষ্টা করা হইল, তারা কি সফল হয়েছেন? যখনই মানুষ ধর্মের সন্ধান পায় তখন মানুষ ঝাঁপাইয়া পড়ে। তার কারণ হলো যে একজন মহান সৃষ্টিকর্তা এই মানব জাতিকে সৃষ্টি করছে। সকল মানুষের অন্তরে এই উপলব্ধিটা আছে। এখন এক একজন এক এক রকম প্র্যাকটিস করে, এটার মধ্যে কেউ ভুল থাকতে পারে ইচ্ছায়, কেউ ভুল সঠিক থাকতে পারে তার চিন্তাধারায়, গবেষণায়, ধর্মগ্রহণের ক্ষেত্রে। কিন্তু ধর্ম এবং রাজনীতি, আমি বলবো যে দুইটাই থাকতে হবে। কিন্তু ধর্মকে রাজনীতি যদি নিয়ন্ত্রণ করে, এটা যেমন বিপর্যয় হবে, তেমন রাজনীতিকে যদি ধর্ম নিয়ন্ত্রণ করে, ধর্ম নিয়ন্ত্রিত রাজনীতি, তাহলে এটাও বিপর্যয় আসে। এটা একটা লিবারেল চিন্তাভাবনা থাকতে হবে সকলের মধ্যে। এইভাবে কাজগুলো এইভাবে থাকতে হবে। এটা কঠোর কোনো ব্যবস্থা এখানে থাকলে চলবে না। তবে সব মিলিয়ে আপনাকে একটা বলি যে দীর্ঘদিনের চর্চা, আলাপ আলোচনা, মত বিনিময়, এইগুলায় যখন মানুষ মানে এই ধর্মহীন ব্যবস্থাপনা দেখে দেখে হতাশ, যখন সত্যিকারভাবে মানুষ শান্তির খুঁজে পায় নাই, তখন আর যারা এখন এই ইসলামিক অঙ্গনে কাজ করছেন, তারা যদি সকলে চিন্তাধারার মধ্যে পরিবর্তন এনে একটা লক্ষ্য স্থির করতে পারেন, তাহলে অবশ্যই তাদের এই মানুষেরই প্রত্যাশা পূরণ হবে যে শান্তির জন্য, সুবিচারের জন্য, বৈষম্যহীন ব্যবস্থাপনার জন্য, সকল মানুষের কল্যাণের জন্য মানুষ এই দলগুলাকে সমর্থন দিবে। রাজনীতির বাইরে আপনার এমন কোনো পছন্দের পেশা ছিল বা এখনো আছে? পেশার কথা তো বলছেন, আমি সবসময় এগ্রিকালচার পছন্দ করি। আমার তো এখন বয়স নাই, একসময় চিন্তা করতাম যে আমি একটু গ্রামে সময় দিব ঘন ঘন, ওখানে আমাদের যে এগ্রিকালচার সেক্টরগুলোকে, এই জন্য আমি অনেক কৃষিবিদদের সাথেই সুযোগ পাইলেই মত বিনিময় করি, কথা বলি এবং যোগাযোগ রাখি। আমি মনে করি আল্লাহ আমাদেরকে ছোট দেশ, ছোট ভূখণ্ড, কিন্তু এত নিয়ামত দিয়েছেন যে এক কুণ্ড জমির মধ্যে, ছোট্ট একটা জমির মধ্যে কত কিছু উৎপাদন হয়। আমাদের পুকুরে, খালে, বিলে সব জায়গায় একটা উৎপাদনের ব্যবস্থা আছে। খাদ্যের স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য
বাংলাদেশ যে কি সুন্দর একটা দেশ, এইটা হাজার হাজার মাইল আপনি যদি ভ্রমণ করেন তো বাংলাদেশের মতো এত সুন্দর একটা দেশ আপনি খুঁজে পাবেন না। তো আমি সবসময় মনে করতাম যে দেশে একটা এই যে কৃষি বিপ্লব, এইটা হয়তো মানে চেষ্টা করব যে শুরু করব। এখনও আমি মনে করি যে উৎপাদন অনেক বেড়েছে অনেক দিকে, কিন্তু এটা কৃষকদের মধ্যে বা কৃষির মধ্যে একটা রিভলিউশন, একটা বিপ্লব সংগঠিত হওয়ার মতো কোনো কাজ এখনো হয়নি। বর্তমান সরকারের কর্মক্ষমতা আপনার মতে কেমন? যেমন আপনার প্রশ্ন বুঝিনি। বর্তমান সরকারের কর্মক্ষমতা আপনার মতে কেমন? ক্ষমতা কি কম দেখাচ্ছে? ক্ষমতা তো আছে, হ্যাঁ, সব দিক থেকেই দেখতে পাচ্ছি আমরা, দেশের বাইরে। কিন্তু আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। না, আমি এর বেশি কিছু বলবো না। আমি তো দেখছি এই সরকার কর্মদক্ষ, কর্মক্ষমতা তো তারা আছেই। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে আপনি কি কি অর্জন করতে চান? আমি তো আপনাকে বলছি, আমি বলছি আমার লক্ষ্যই হইল এটা বৈষম্যহীন সমাজ কায়েম করা, যেখানে সকল মানুষের সম্মান থাকবে। এখনও আপনি দেখেন হাজার হাজার ছোটো সুবিধাবঞ্চিত শিশুরা, ওদের নামে খালি ডোনেশনও না, ওদের নামে জাকাত উঠানো, ওদের নামে চাঁদা নেওয়া, কিন্তু সত্যিকারভাবে ওদেরকে মানুষ করা, ওদেরকে শিক্ষিত করা, এদের মধ্যে কত মেধাবান ছেলে আছে। এমন কেউ বাইরেই আসতে পারে একটু পরিচর্যা পাইলে, যে দেশে একজন বড় বৈজ্ঞানিক এখান থেকেও আসতে পারে। তবে হ্যাঁ, অনেক সুখবর এখন দেশে এখন শোনা যায়। যেমন আজকে একটা সংগঠন বাসাবর, ওরা আজকে প্রায় 30-35 বছর হবে এই সংগঠনটা করেছে। আমাকে তারা ওই শিশুদের জন্য তারা বেশি কাজ করে। আজকে দাওয়াত করতে আসছিল তাদের 30 তারিখ প্রতিষ্ঠাবার্ষিকী। তা আমাকে একটা তালিকা দিল যে অনেকে আপনার রিক্সা চালক, ওনার ছেলে এইবার বুয়েটে পড়া শুরু করছে, তাদের ইয়েতে সহযোগিতায় এভাবে কেউ মেডিকেলে ভর্তি হয়েছে, কেউ কলেজে ভর্তি হয়েছে। তো এই তারা প্রত্যেক মানে 5-10 জন ছেলেকে প্রত্যেক বছরেই তারা সাহায্য দিয়ে থাকে, কাউকে দীর্ঘমেয়াদী, কাউকে স্বল্প মেয়াদী। তো যেখানেই যাওয়া যায় দেখা যায় যে অনেক দরিদ্র পরিবারের সন্তানরা তারাও লেখাপড়ায় খুব ভালো ভালো করছে, কিন্তু নানান জটিলতার কারণে তারা অবদান রাখতে পারছে না। আর মেধাবী ছাত্রদেরকে তো একদম কোণঠাসা করে ফেলছে এই বিভিন্ন কোটায় মোটায় এগুলায়। তো সব মেলাইয়া এগুলার এই যে এটা বেড়াজাল, এই বেড়াজাল থেকে আমাদের মুক্তি পেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর প্রশ্ন করব না, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্যামেরায় তাকে আমাদের দর্শক যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন, তাদের উদ্দেশ্য আমার প্রশ্ন ছাড়া আপনি কিছু বলতে চান কিনা যদি বলতেন। জি, প্রথম আপনাকেই ধন্যবাদ দেই যে আপনি কষ্ট করে আসলেন, অনেক সময় কথা বললাম। আর যারা আমাদের কথা শুনবেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আসুন আমরা সত্যের সন্ধান করি আর ন্যায় এর জন্য সংগ্রাম করি, শান্তির বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ সব। আর একটা কথা, সেটা হচ্ছে যে আজকে আমাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা সম্বন্ধে আপনার মানে যেটা মন থেকে আসে এটা যদি একটু বলতেন। আমাদের এই মাস্টার ক্যামেরা, এই ক্যামেরায় তাকায় যেটাই মনে হয় আপনার যেটা বলতে চান। আজকে আমাদের আই চ্যানেল বিডি, এই আই নিউজ বিডিকে আমি সবসময় ভালোবাসি, কেন তারা বেশ কয়েক বছর থেকে তারা মাঠে কাজ করছেন এবং বিভিন্ন সময় তারা আমারও অনেক ইন্টারভিউ নিয়েছেন। এখন তারা নতুন যে প্রোগ্রাম শুরু করলেন, যে এটার কোনো নাম দিয়েছেন কিনা জানি না, এই প্রোগ্রামটা নিশ্চয়ই তারা একটা নামকরণ করবেন এবং অনেকেরই তারা সাক্ষাৎকার নেবেন দর্শকদের সামনে, তাদেরকে নিয়ে আসবেন, এতে করে অনেক কিছু জানা যাবে। আমি প্রত্যাশা করি
আপনাদের আরও উন্নতি হোক, অগ্রগতির পথে এগিয়ে যান। আসেন, দেশকে ভালোবাসি আর মানুষের সেবার দিকে মনোনিবেশ করি। নিশ্চয়ই আই নিউজ বিডি সেই কাজটা তারা করে যাচ্ছে।